আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলমগীর ভাই, আমার নাম নূর মোহাম্মদ। আমি মিলেনিয়াম নিউজ এবং মিলেনিয়াম টিভি থেকে আসছি, নিউ ইয়র্ক থেকে। আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মিলেনিয়াম টিভিতে। কিছু আমাদের নতুন একটি প্রোগ্রাম, জানা এবং অজানা তথ্যে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি এবং আমাকে আপনাদের এই অনুষ্ঠানে যোগ দিতে ডাকার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিলেনিয়াম টিভির শ্রোতা দর্শকদেরও আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, যে আপনারা দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। ধন্যবাদ আপনাকে। আপনি এত ব্যস্ততার সময়ে যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, মিলেনিয়াম টিভির দর্শক শ্রোতা এবং দর্শকদেরকে এবং মিলেনিয়াম টিভিকে, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যে আমি মনে করি আপনিও আমাকে সুযোগ দিয়েছেন আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে। দেখুন, দীর্ঘদিন যাবৎ আপনি কমিউনিটির জন্য, দেশের জন্য, মানুষের জন্য করে যাচ্ছেন, করতেছেন। আল্লাহর রহমতে যতদিন জীবিত থাকবেন, আছেন, করবেন, করে যাবেন। মানুষকে মূল্যায়ন করছেন এবং করবেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে করে যাচ্ছেন। আপনার থেকে আমরা কিছু তথ্য জানি যে আপনি এই যে মূল্যায়ন করছেন, করে যাচ্ছেন, আমাদেরকে যদি কিছু জানান। দেখুন, আমরা যে দেশ থেকে এসেছি, আমরা দীর্ঘ একটা সময় যুদ্ধ করে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের দেশকে আমরা স্বাধীন করেছি। সেই স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই আমেরিকার এই যুক্তরাষ্ট্রে এসে আমরা সসম্মানে স্টাবলিশড হয়েছি এবং এইটা বলতে গিয়ে আমাদের শ্রদ্ধা জানাতে হয় যে আমাদের শত কোটি মুক্তিযোদ্ধারা, যারা জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, মা বোনরা যারা ইজ্জত হারিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটাই কথা বলবো, যে তারাই আমাদের শিখিয়েছেন যে আত্মত্যাগ, অহংকার কিভাবে মানুষের তৈরি হয়। তারা যেটা আমাদেরকে শিখিয়েছেন, সেটার আলোকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাতে বিদেশে এসে আমরা আরেক বাংলাদেশি ভাই বোনদেরকে উপকার করতে পারি, এবং কিভাবে ইভেন বিদেশিদেরও, যারা এদেশে প্রবাসী হিসাবে এসেছেন বিভিন্ন দেশ থেকে, তাদেরও আমি সাহায্যের হাত বাড়িয়েছি। এবং সেটার একটাই উদ্দেশ্য আমি মনে করি, যে যারা আমাদের একটা দেশ দিয়েছেন রক্তক্ষয়ী সংগ্রামে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আরেকটা জাতিকে বা আরেকটা প্রজন্মকে বা আরেকটা নেশনে আমরা যে মানুষের উপকার আসতে পারছি, এটাই আমাদের বিরাট আনন্দের ব্যাপার আমি মনে করি। আপনার সেবায় যে আপনি মানবতার সেবা যে কতভাবে করছেন, তা কি আপনি চিন্তা করছেন? একটা ফ্যামিলিকে দাঁড় করে দেওয়া, ইস্টাবলিশড করে দেওয়া, একজনকে ইস্টাবলিশড করার সাথে সাথে একটা উত্তরসূরিকে ইস্টাবলিশড করে দিচ্ছেন। আপনি এমন একটা ইস্যু বা পয়েন্ট উত্থাপন করলেন, এটা
ভীষণ সেন্সিটিভ এবং আমাদের প্রত্যেকটা বাঙালি ফ্যামিলির জন্য এটা একটা জেনে রাখা বা স্মরণে রাখার আমি বলবো ইস্যু। সেটা হচ্ছে, যেমন ধরুন আমি ৪৫ বছর আগে বা ৪০ বছর আগে যখন এই দেশে আসি, আমি একা এসেছিলাম। তারপরে দেখা গেল আমার ভাই বোন আসলো। সেই ভাই বোনদের এক একজনের ফ্যামিলি, ওয়াইফ বা বোনরা তাদের হাজব্যান্ডের ফ্যামিলি, এমন করে দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলি প্রায় ৭০০-৮০০ লোক চলে আসছে। আমার এক ভাবি তার ভাইদের ৭ ভাই ৩ বোনকে এনেছে এবং সেই ফ্যামিলিতে ৬৩ জন মেম্বার। তেমন আমার ফ্যামিলি প্রায় ১২-১৩ জন। তারপর কাজিন, এক্সটেন্ডেড রিলেটিভস এমন তো শত শত আছে। তারপরে আমি বলবো যে আপমর বাংলাদেশি, যে আমি হাজার হাজার বাঙালিদের এদেশে নাগরিকত্বে হেল্প করেছি, গ্রিন কার্ড পাইতে হেল্প করেছি। তো তারা ওগুলোকে মাল্টিপ্লাই করলে এক একটা ফ্যামিলি প্রথমে ১ জন, তারপরে ১০ জন, তারপরে দেখা যায় যে ১০০ জন। তো এইভাবে বাড়তে বাড়তে কত হাজার হাজার লোক এদেশে এসেছে। এবং সেটা আমি এখনো বলবো যে এই যে আমি যতটাই হেল্প করতে পেরেছি, সেটা কিন্তু ওই যে আমাদের স্বাধীনতা একটা শিক্ষা দিয়েছে যে আমরা কিভাবে আমাদের জনগণকে উপকার করতে পারি, আমাদের মানুষকে উপকার করতে পারি, আমরা মানুষকে ভালোবাসতে পারি। তো আমরা যেমন আমাদের স্বাধীনতার সময় আমরা একটা ভূখণ্ড পেয়েছি, আমরা স্বাধীনভাবে চলার অনুমতি পেয়েছি, কিন্তু ওই ইকোনমিক স্বাধীনতা আমরা তখনও পাইনি। এই যে আজকে আমাদের এই বাঙালি ভাই বোনেরা উপার্জন করছেন এবং রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন, এটি তো দেশের জন্য আমি মনে করি বিরাট উপকার। এবং তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, হাসতে হাসতে বলি, ডাক্তাররা সার্জারি করলেই তারা ইবাদত হয়, কিন্তু আপনি যে অন্যভাবে কিভাবে যে ইবাদত করছেন এটা চিন্তা করছেন? ওয়েল, আল্লাহর রহমতে মানে এটা আমি মনে করি যেটা আমার একটা দায়িত্ব, আমার একটা ডিউটি, যে আমি কিভাবে মানুষের কল্যাণে আসতে পারি। কারণ আমি পাশাপাশি এটাও চিন্তা করি, দেখুন আমাদের দেশে আমরা পড়াশোনা করেছি অলমোস্ট বিনা পয়সায়, ইউনিভার্সিটি আমাদেরকে বিনা পয়সায় পড়িয়েছে। হ্যাঁ, এবং দেশে এখনো বর্তমানেও পাবলিক ইউনিভার্সিটিগুলো আমাদের দেশে অলমোস্ট বিনা পয়সা, তাই না? কিন্তু আমরা সেই ইউনিভার্সিটিকে বা সেই দেশকে আমরা কি দিচ্ছি? কিছুই দিতে পারছি না। তো এই যে আমি ঘৃণা করছি আমরা, এক্স্যাক্টলি। এবং আমি মনে করি যে আমরা বিদেশ থেকে এই যে যারা প্রবাসীদের যারা এখানে আছেন, আমরা পরস্পরকে যে এই যে সহানুভূতিশীল হয়ে এবং সাহায্যের হাত বাড়াচ্ছি এবং যারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, তারা যে রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন, এটা কিন্তু দেশের ইকোনমিতে একটা বিরাট ভূমিকা রাখছে। এবং আমি মনে করি এটা একটা দেশ সেবার অংশ। এক্স্যাক্টলি। দেখুন, আমরা অন্যদিকে আসি। আপনি মূলধারার সাথে জড়িত, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আপনি এই দেশের বিভিন্ন সোসাইটির সাথে জড়িত, মাটি ও মানুষের সাথে জড়িত, শুধু বাংলাদেশি কালচারের সাথে জড়িত না, তাই না? আই নো দ্যাট। সো আমরা হোবানা বলি, আমি রাজনীতির দিকে না যাই, বাংলাদেশ আওয়ামী লীগের দিকে না যাই বা অন্য দিকে না যাই। এই যে দেখুন, প্রবানার উৎপত্তি কোথা থেকে, প্রাইমারি উৎপত্তি কোথা থেকে, কোত্থেকে আসলো, কারা করলো, কে করলো, এর আয়োজক কে, কারা করলো, এটার গ্র্যান্ডফাদার কে, ফাদার কে? আমাকে যদি
এখন এখন কি হচ্ছে, এগুলো কেন? এই এই দুঃখ, এগুলো কিন্তু আপনার ভিতরে অনেক। আমরা যে মিডিয়া কর্মী হিসাবে, এটা কিন্তু মিডিয়া কর্মী হিসাবে বাহির থেকে দুঃখটা কিন্তু আপনাকে ভালোবাসি বিদায়, আপনাকে জানি বিদায়, এই দুঃখটা কিন্তু আমাদের ভিতরেও আছে, বলতে পারি না আর কি। কেন? আপনি তো এখনো পৃথিবীর উপরে আসছেন আল্লাহর রহমতে, এবং আপনি পৃথিবীর আলো বাতাসে স্বয়ং সম্পূর্ণভাবে আছেন। এই ডিমের ঝুড়ির মতো আমরা যা করছি, এগুলো কেন কেন হচ্ছে? যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে সুন্দরভাবে একটু আপনার আঙ্গিকে আপনি বলেন, কারণ আপনার কষ্টের অর্জিত ফসল, তাই না? জি, আপনি এমন একটা সেন্সিটিভ এরিয়াতে আমাকে প্রশ্নের বা জবাবের সম্মুখীন করছেন। আমি ভীষণভাবে আনন্দিত মানে গর্ববোধ করছি যে আপনি এই সময় আমাকে এই প্রশ্নটা করলেন বা এটা সম্বন্ধে জানতে চাইলেন। এই মুহূর্তে আমি ফোবানার চেয়ারম্যান, যেটা মেইন স্ট্রিম ফোবানা বলেন বা রিয়েল ফোবানা বলেন, এই ফোবানাটার ফরমেশন বা সৃষ্টি হয়েছিল 1987-এ, এবং এটা হয়েছিল ওয়াশিংটন ডিসিতেই। এবং এই ফোবানার প্রথম কনভেনার ছিলেন জনাব ইকবাল বাহার চৌধুরী, প্রখ্যাত সাংবাদিক, এবং এটার জেনারেল সেক্রেটারি ছিলেন মোহাম্মদ হুসেইনি, বা আমরা যাকে হুসেইনি ভাই বলি। তারা কিন্তু এখনো এই মূল ফোবানাতেই আছেন, এবং এর সাথে ছিলেন আরও বহু লোক, সুলেমান সাহেব, আবু সুলেমান, তারপরে নুরুল ইসলাম অনু, উসমান ফারুকি, এমন অনেক অজানা লোক যারা এখনো এই মূল ফোবানার সাথে সম্পৃক্ততার সাথে এই ফোবানার সাথে। ইকবাল বাহার চৌধুরী এখনো আমাদের অ্যাডভাইজার, সে ডক্টর নুরুন নবী, তিনিও এই ফোবানার সাথে ছিলেন। তারপরে ডক্টর শাহজাহান মাহমুদ, তিনিও এই ফোবানার সাথে ছিলেন। নুরুল ইসলাম অনু, তৎকালীন সিএসপি এখানে ছিলেন, তিনিও এই ফোবানার সাথে ছিলেন। এবং এই ফোবানা কিন্তু কখনোই বিভক্তি হয় নাই। বিভক্তি যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে মতের বিরোধের জন্য কিছু লোক এই ফোবানা থেকে বেরিয়ে গেছে, এবং বেরিয়ে যায় তারা সংগঠনহীনভাবে ব্যক্তিগত উদ্যোগে ফোবানা তৈরি করছেন। কিন্তু ফোবানা হলো ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্দার্ন আমেরিকা। সেখানে এটা হলো অর্গানাইজেশন। এটা ব্যক্তিগত মালিকানায় ফোবানা হতে পারে না। আপনি যত বড় ব্যবসায়ী হন, যত বড় অর্গানাইজারই হন, ফোবানা হচ্ছে ফেডারেশন অফ অর্গানাইজেশন। তো এখানে সিম্পলি আপনি অন্য ফোবানাগুলোর যে ধরেন, আমি ছোট করব না কাউকে, তাদের যদি অবস্থান অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে তাদের কোনো সংগঠন নাই। কারণ বেসিক্যালি তারা ফোবানা অর্থে, ফোবানা যেটা মিন করে সে অর্থে বিলং করেন। আর সেকেন্ডলি আমি তো একটাই কথা বলবো যে ফোবানাটা যারা ফর্ম করছে, যারা এই ফোবানাটা ট্রেডমার্ক নিছে, যারা এই ফোবানার 5(1)(c) ফর্ম করছেন, তারা কিন্তু সব সদস্যই, অ্যাডভাইজাররা সব এই ফোবানার সাথে আছে। কেউ সেই আওয়ামী লীগের ফোবানার মধ্যেও নাই, বিএনপির ফোবানার মধ্যে নাই। কারণ ফোবানা আওয়ামী লীগও না, ফোবানা বিএনপির না। এটা একটা টোটালি নন প্রফিটেবল অর্গানাইজেশন, সোশ্যাল এবং কালচারাল অর্গানাইজেশন। এখানে যে কোনো সোশ্যাল এবং কালচারাল অর্গানাইজেশনকে ওয়েলকাম করা হয়, সাবজেক্ট টু দে হ্যাভ এজিএম। দ্যাট মিনস যে কোনো একটা লেজিটিমেট অর্গানাইজেশন, তাদের স্টেট রেজিস্ট্রেশন আছে এবং একটা এজিএম হয়, ইয়ারলি তাদের ইলেকশন হয়,
তাদের 50 জনের বেশি মেম্বার থাকবে, তারাই মাত্র ফোবানার লেজিটিমেট মেম্বার হতে পারে। আরও রিকোয়ারমেন্টস আছে, 5(1)(c) থাকতে হবে। তো সেই ফর্মুলায় আপনি দেখবেন যারা বিতর্কিত ফোবানা করেন বা ফোবানার নাম ব্যবহার করেন, তাদের মধ্যে এগুলো কোনোটারই অস্তিত্ব দেখবেন না। হয়তোবা দেখবেন যে একজনে বছর পর বছর চেয়ারম্যান হয়ে যাচ্ছেন, কেউ হয়তোবা বিএনপির নেতা, সে বলতেছে আমি ফোবানারও নেতা। তো এটা তো আওয়ামী লীগের, কেউ আওয়ামী লীগের নেতা বলতেছে আমি এটা আওয়ামী লীগের ফোবানা। ফোবানা ইজ নট এ পলিটিক্যাল অর্গানাইজেশন, টোটালি একটা সোশ্যাল এবং কালচারাল অর্গানাইজেশন, যেটার ভিত্তি হবে বাংলাদেশের হেরিটেজ, কালচার এবং এই দেশের মেইন স্ট্রিম এবং এই দেশের প্রজন্মকে একত্র করে একটা অ্যামালগেটেড কমিউনিটি, মানে একটা সোসাইটি তৈরি করা, যেখানে বাংলাদেশিদের মত বিনিময় করা এবং ইয়ারলি একটা কনভেনশন করা, যাতে আমাদের প্রত্যেক বছরই একটা এজিএম হয়, সেখানে আবার নতুন কমিটি আসবে, তারা পরবর্তী বছর রুল করবে। বাট আমাদের এছাড়াও আমাদের যে ফোবানা, সেখানে প্রায় 22টা স্ট্যান্ডিং কমিটি আছে। যেমন লিগ্যাল কমিটি লিগ্যাল অ্যাসপেক্ট দেখবে, ফাইন্যান্স কমিটি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট দেখবে, বিজনেস কমিটি বিজনেসের অ্যাসপেক্ট দেখবে। তেমনি কালচারাল কমিটি আছে, কালচারাল অ্যাসপেক্ট দেখবে। মেইন স্ট্রিম কমিটি আছে, তারা মেইন স্ট্রিম বাংলাদেশ এবং এদেশের মেইন স্ট্রিমের সাথে কমিউনিকেশন রক্ষা করবে। হ্যাঁ, বুঝতে পারছি। এটা সারা বছরই পাবলিকেশন, মিডিয়া উইংসটা মিডিয়া দেখবে সব, এটা যেটা যার কাজ। কিন্তু এখানে এনিওয়ে, আপনি তো প্রথমেই বলছেন আপনি কাউকে অ্যাটাক করি বলছেন না। এখন যার ইচ্ছা, যার যা প্রয়োজন তারা সেটা করবে। এখন যে আমার তো মনে হচ্ছে যে ফোবানা মনে হচ্ছে যে 50টার উপরে হয়ে গেছে আমাদের মৌচাকের মতো। এনিওয়ে, যারা করছেন এটা আমাদের সোসাইটির জন্য, আমাদের কমিউনিটির জন্য। কমিউনিটি বাড়ছে, লোকজন বাড়ছে, ব্যবসা বাড়ছে, কিন্তু মানুষকে সুশাসন, সুশিক্ষা এদের থেকে কিছু পাবে কি? ফার্স্ট অফ অল আমি একটা কারেকশন করছি আপনাকে, যে মানে অনেকগুলো না, 2-3টা ফ্যাকশন আছে ফোবানার, যাদের আমরা এখনো মনে করি যে তারা আমরা ওয়েলকাম করব তারা যখন চলে আসবে, কারণ এরা আমরা ফোবানা হিসাবে তাদেরকে কনসিডার করি না। বা তারপরও তারা আমাদেরই একসময় অংশ ছিল, কারণ অনেককে এক্সপেল করা হয়েছে, তারা যে আরেকটা ফোবানা করছে। বা কেউ ধরেন পলিটিক্যালি বিভিন্ন পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, তারা মনে করে এখানে তাদের পারপাস সার্ভ হবে না, সুতরাং তারা আরেকটা ফোবানা যে খুলছে। কিন্তু ফোবানার পারপাস তো এটা না। ফোবানার পারপাস একটাই, যে সোশিও কালচারাল অর্গানাইজেশন, যেটা পারপাসই হবে নন পলিটিক্যাল, টোটালি নন পলিটিক্যাল অর্গানাইজেশন। তো সুতরাং তারা পারপাস বাংলাদেশি হেরিটেজ এবং কালচারের কতটা তারা ফুলফিল করতে পারছেন এটা তারাই জানেন। বাট আমি বলবো যে আমরা যে কনভেনশনটা করি, এটার বিস্তার, প্রভাব এবং ইনভলভমেন্ট সারা আমেরিকা ব্যাপী, এবং আমাদের 80টিরও বেশি সংগঠন আছে বিভিন্ন স্টেট থেকে, প্রায় 33টি স্টেট থেকে 80টি বা 82টি সংগঠন জয়েন করবে বিভিন্ন স্টেট থেকে। এবং এখানে ওই ব্যক্তিগত পজিশন, কোনো ব্যক্তি এখানে মেম্বার হতে পারে না, অর্গানাইজেশনের মাধ্যমে ব্যক্তিরা মেম্বার হয়। তো সুতরাং এখানে আমাদের মৌলিক ডিফারেন্স হচ্ছে যে ফোবানা হচ্ছে ফেডারেশনের, মানে অর্গানাইজেশনের ফেডারেশন, এটা ব্যক্তিগত মানে ব্যক্তির ফেডারেশন না। এখানে আমাদের একটা মৌলিক ডিফারেন্স আছে। আরেকটি জিনিস জাস্ট জানার জন্য নিয়ে আসছি আর কি। আমরা তো যারা আপনার এইজ, আমার এইজ, আমরা যারা আছি, আমরা তো চলেই যাব। যারা ইয়ং জেনারেশন, আমাদের সন্তানরা, এরা এই প্রবানা সম্পর্কে কি
পাচ্ছে, কি জানছে, কি শিখছে, এদেরকে আমরা কি দিয়ে যাচ্ছি বাস্তবে? এতগুলো উপকার যে আমরা করছি, আসলে এদেরকে আমরা কিছু দিতে পারছি? এরা আমাদের থেকে কিছু শিখছে কি? মনে করেন আপনার সন্তান, আমার সন্তান, বাস্তবে কি ওদেরকে এটা সম্পর্কে, হয়তো বা আপনার মেয়ে ডাক্তার, আমার মেয়ে সিপিএ বা সার্টার অ্যাকাউন্টেন্ট বা লয়ার, হোয়াট এভার ইজ ইট, আপনারও এমন একটি বড় অর্গানাইজেশন বা আমাদের কালচার, আমাদের সোসাইটি, আমাদের বিজনেস অ্যাসোসিয়েশন, কেউ না কেউ এটা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম, আপনারাও তো ইয়ং জেনারেশনরে এটা নিয়ে আগামী দিন কেউ না কেউ এটাকে তো হাল ধরতে হবে, তাই না? জি, এই প্রসঙ্গে আপনার প্রশ্নের দুটো মৌলিক অ্যাসপেক্ট আমি দেখতে পাচ্ছি। প্রথমত, যে আমাদের যুবকরা, ইয়াং জেনারেশন এটা কি শিখছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসার্ন। এবং আমরা এই প্রশ্নের জবাব দিতে গেলে খুব ভালো জবাব দিতে পারবো না। এবং আপনার ফাইন্ডিংসটা, আপনি যেটা মনে মনে ভাবছেন, এবং আই ক্যান ইমাজিন যে আপনি কী ভাবছেন, সেখানে আমরা কমপ্লিটলি সাকসেস না। কারণ আমাদের প্রজন্ম এই মেসেজটা পাওয়া উচিত ছিল যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ যাকে বলি, আমাদের একটা সংস্কৃতি, আমরা যে একটা বাঙালি, বাংলাদেশ থেকে আসা একটা কালচার, একটা সংস্কৃতিকে বহন করে আসছি, সেখানে বিভেদের কারণ হবে কেন? এবং আমরা এই দেশে এসে মেইন স্ট্রিমে ইনভলভ হব, প্রজন্মকে ভালোবাসবো এবং তাদেরকে আরও আগায় নিব। তো সেখানে আমাদের এই ডিভিশনটা কেন? এবং এটা তো কাম্য না, অবভিয়াসলি এটা কারো কাম্য না। কিন্তু আনফর্চুনেটলি ছোট হইলেও এটা আছে, ডিফারেন্সটা আছে। এবং এটা আমরা খুব বেশি অ্যাকমপ্লিশ করতে পারি না। কিন্তু আপনাকে ভালো খবর দিচ্ছি যে আমরা যে কনভেনশনটা করতে যাচ্ছি, গত 3 বছর যাবৎ আমাদের ইয়ুথ একটা ফোরাম আছে, যেটা আমেরিকার সব স্টেট থেকেই ইয়াং জেনারেশন এই ফোরামে আসছে। এবং গত বছর কয়েক হাজার প্রবাসী একত্র হয়েছিলেন ওই টেক্সাসে। সেখানে বিরাট একটা অংশ, প্রায় 1,500-2,000 ইয়াং জেনারেশন আসলো, যাদের বর্ণ এখানে। এবং তারা ফোবানার কার্যকলাপ দেখে ভীষণ সন্তুষ্টি প্রকাশ করছে এবং মনে হলো যে এবার তাদের প্রেজেন্সটা আরও বেড়ে যাবে। এবং তারা এই যে ফোবানার বিভিন্ন কমিটির বিভিন্ন কার্যকলাপ, যেমন বিজনেস কমিটি, এন্টারপ্রেনাররা এখানে আসছে, তারা কি কমিউনিটিকে, দেশকে দিচ্ছে, সেগুলোর প্রকাশ পাচ্ছে। প্লাস ইয়াং জেনারেশন, কত ব্রিলিয়েন্ট ছেলেপেলে বাঙালিদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসছে, অ্যাচিভ করতেছে, নাম করা ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছে। তো এগুলো ইয়াং জেনারেশনের মধ্যে ব্যাপকভাবে ছড়াচ্ছে। এবং এবার আরও বড় এবং ব্যাপক আকারে আমরা ইয়াং জেনারেশনকে কাজে লাগাচ্ছি আমরা এই কনভেনশনে। এবং আরেকটা ভালো খবর আমি দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা এবার বিভিন্ন স্টেটে আমাদের বাঙালি এই সেকেন্ড জেনারেশন যে বিভিন্ন স্টেটে রিপ্রেজেন্টেটিভ হাউসে এবং সিনেটে এবং স্কুল বোর্ডে এবং মেয়রাল ক্যান্ডিডেট হয়ে সাকসেস হয়েছে, এই ধরনের ক্যান্ডিডেটদেরও এবং এই ধরনের মেইন স্ট্রিম প্রতিনিধিদেরও আমরা একত্র করছি আমাদের এই কনভেনশনে। সো এইটাও আমাদের একটা বিরাট এডিশন। দেখুন, সেই আপনাদের আল্লাহর রহমতে 87 সাল থেকে এই জামাত এটা দিয়ে যুদ্ধ করে আসছেন। এখন ফার্স্ট জেনারেশন,
সেকেন্ড জেনারেশনকে থার্ড জেনারেশনে আল্লাহর রহমতে আমরা পৌঁছে গেছি, তাই না? তো আল্লাহর রহমত অবশ্যই আমাদের কাম্য থাকবে, আমাদের কমিউনিটি এগিয়ে যাবে, আমাদের জেনারেশন এগোবে, এবং সাথে সাথে ফুগানার সর্ব কার্যক্রম আগাবে। এবং আমরা আশা করব সর্বস্তরে আমাদের বাংলাদেশি ভাই বোন দল মত নির্বিশেষে সবাই একত্রে কাজ করবে, হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে এতগুলো ঝগড়া বিবাদ না করে একত্রে কাজ করাটা ভালো। কারণ সবাই কিন্তু আমরা চলে যাব, কেউ না কেউ দেশটাকে গড়তে হবে। আমাদের ছোট্ট একটি দেশ, এই দেশের ভিতর আমরা যে দেশ থেকে আসছি, এখন ওই দেশের প্রতি ভালোবাসা রেখে আমরা যারা এই দেশে আছি, আমরা রেমিটেন্স যোদ্ধা, দেশকে ভালোবাসে, দেশে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে এবং দেশের দেশাত্মবোধককে ভালোবেসে দেশের প্রতি ভালোবাসা রেখে আমরা দেশের সব কিছু এখানে তুলে ধরতে হবে, তাই না? আমি আপনি একজন অ্যাম্বাসেডার, সরকার অ্যাম্বাসেডার নিয়োগ করে, কিন্তু আমাদের সন্তানরা অ্যাম্বাসেডার, আমরা অ্যাম্বাসেডার। আমরা আমাদের কাজ করব, সরকার সরকারের কাজ করবে, এটাই তো আমাদের সরকার সবার ভূমিকা, তাই না? জি, দল মত নির্বিশেষে আমরা এটাই আশা করব ইনশাআল্লাহ। তো আমরা অলমোস্ট শেষ পর্যায়ে। আলমগীর ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ মিলেনিয়াম টিভিকে একটু সময় দেওয়ার জন্য। সো প্লিজ আপনার লাস্ট ফিউ ওয়ার্ড যদি আপনি একটু বলেন। ফার্স্ট অফ অল আমি সব দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাতে চাচ্ছি। আরো 5 মিনিট আছে যে আমাদের বিশেষ করে আমাকে মিলেনিয়াম টিভিতে আজকে সুযোগ করে দেওয়া। আমি আপনাদের দর্শক শ্রোতা সকলকে অনুরোধ করব এবং আমার আমন্ত্রণ রইল যে আপনারা এই আগামী অগাস্টের 30, 31 এবং সেপ্টেম্বর 1 তারিখ মানে লেবার ডে উইকেন্ডে ফোবানা কনভেনশন হতে যাচ্ছে ওয়াশিংটন ডিসির ম্যারিয়ট গেটওয়ে হোটেলে, যেটা ক্রিস্টাল সিটিতে অবস্থিত। তো আপনারা সকলে আমন্ত্রিত। এবং এবার আমাদের প্রোগ্রামের কনভেনশনের অনেকগুলো ইউনিক দিক থাকবে, যেটা আমি একটু আগেও বলেছি যে আমরা ওই ফোবানার যারা মেন উদ্যোক্তা, ফাউন্ডিং ফাদার যাদের বলে, তাদেরকে ইনভাইট করেছে এবং ম্যাক্সিমাম ফাউন্ডিং মেম্বাররা এবার প্রেজেন্ট থাকবেন এই কনভেনশনে। যাদের কথা আমি বললাম যে ইকবাল বাহার চৌধুরী, মোহাম্মদ হুসেইনি, মোহাম্মদ আবু সুলেমান, তারপর এই এলাকার যারা এই ফোবানা স্টাবলিশ করেছিলেন সেই সময়, সেই 1987-এ, তারা যারা জীবিত আছেন তারা সবাই থাকবেন। এবং এই ফোবানার অনেকগুলো দিক আমি উপস্থাপন করব আজ আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। যে সেটা হচ্ছে যে বাংলাদেশি মেইন স্ট্রিম পলিটিশিয়ান যারা আমেরিকার বিভিন্ন স্টেটে, বিভিন্ন মেয়রাল অফিসে, বিভিন্ন গভর্নর অফিসে আছেন, তাদেরকে সবাইকে আমরা ইনভাইট করব। সিটি কাউন্সিল, অ্যাসেম্বলিম্যান, স্টেট সেনেটর, স্টেট রিপ্রেজেন্টেটিভ, এক্স্যাক্টলি, এরা সবাই আসবেন। আমাদের তারা সবাই ইনভাইটেড এবং আমরা সর্বস্তরে আছি। থ্যাংক ইউ। এবং আমরা বাংলাদেশ থেকেও, মানে এটা তো অবভিয়াসলি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকেও মানে ভালো ভালো আর্টিস্টরা যারা মেন
স্টার আর্টিস্ট বলা চলে, তাদের অনেকেই থাকবেন, এবং বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, তাদেরও আমরা ইনভাইট করেছি বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে। আর আমরা প্রজন্মের কথা তো বললামই, যে আমাদের ইয়ুথ জেনারেশন হ্যাভিলি ইনভলভড, যে সারা আমেরিকাতে ইয়াংরা যারা আছেন ইয়ুথ ফোরামে তারা জয়েন করবেন, এবং এটার জন্য আমাদের ব্যাপক পরিকল্পনাও আছে। এবং যারা এই ইয়ুথ ফোরামে কাজ করছেন তারা আমেরিকান মেইন স্ট্রিমের সাথেও ইনভলভ। তো সুতরাং এটাই আমাদের খুব প্রয়োজন। হ্যাঁ, এবং এটা ব্যাপকভাবে আমরা উৎসাহিত বোধ করছি। ইনফ্যাক্ট আমাদের রিসেন্টলি গত ফেব্রুয়ারি মাসে ফোবানার নেতৃবৃন্দের সাথে প্রাইম মিনিস্টারের একটা মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে প্রাইম মিনিস্টার নিজেও আমাদেরকে উৎসাহিত করেছেন যে ওখানে আপনারা দেশের পলিটিক্স বাদ দিয়ে প্রবাসে যাতে আমাদের আমাদের নতুন প্রজন্ম আমেরিকান পলিটিক্সে বেশি ইনভলভ হতে পারে, এবং দেশের যাতে সেবা করতে পারে, দেশের রিমিটেন্স যাতে বাড়তে পারে, এবং দেশের সুনাম যাতে বৃদ্ধি পায়, সেদিকে আমাদের দৃষ্টি ভীষণভাবে রাখা উচিত। এবং আমরা প্রাইম মিনিস্টারের এই নির্দেশনাটাকে ভীষণ সিরিয়াসলি নিচ্ছি, যে কারণে আমরা মেইন স্ট্রিম এবং প্রজন্মের উপরে ভীষণভাবে আলোকপাত করবো এই কনভেনশনে। জি, আপনাকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখুন অনেক কিছু অজানা তথ্য আপনারা পেলেন। আমাদের বিজ্ঞ অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক ব্যক্তিত্ব, সোশ্যাল ওয়ার্কার, একজন ইয়ং মুক্তিযোদ্ধা, বাংলাদেশের জন্য ইয়ং জীবন থেকে যে খেটে আসছেন, খেটে যাচ্ছেন এবং আজীবন খেটে যাবেন, জনাব বলেন পুরো নামটা বললেন আপনার? মোহাম্মদ আলমগীর, এবং আমি বর্তমানে ফোবানার চেয়ারম্যান। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএর সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তপদার। মিলেনিয়াম টিভি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকল iOS এবং অ্যান্ড্রয়েড টিভিতে, এবং যে কোনো স্মার্ট টিভি, যে কোনো ব্র্যান্ডের স্মার্ট টিভি ওয়ার্ল্ড ওয়াইড, এবং অ্যামাজন, রুকু, আপেল টিভি এবং গ্লোবালি হরাইজন স্যাটেলাইট। ওয়েবসাইট মিলেনিয়াম নিউজ 24, millenniumtvusa.com। ভিউয়ার্স, সবসময় মিলেনিয়াম টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।